ফারাজ ভাই, আমি নিজেও কিন্তু এই মানে আন্দোলনের একজন কর্মী। আমি নিজেও মাঠে থেকে আন্দোলন করছি এই সরকারকে কংগ্রেচুলেশনস। বিগত সরকার। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন, খুব খুব ফারাজ ভাই উদ্ধার এখন করছেন ভাই। চ্যাট, দেশ ফারাজ ভাই এখন দে- চ্যাট, দেশের আরে দেশের খুব উন্নয়ন করেছেন। কংগ্রাচুলেশন। লবণ দিয়ে দিচ্ছেন ফারাজ ভাই। থ্যাংক ভাই, ইউ ফর আমি সার্ভিং আস। আমি নিজে নিজে আমি আমি নিজে থেকে যখন আচ্ছা, এই ডু বিষয়ে ইউ আমি ফিল এক কথা না সেফ বলি। নাও লিঙ্কন, যাই হোক, লিঙ্কন ভাই? ডু ইউ ফিল সেফ? ডু ইউ ফিল যে আপনি কোনো কিছু অ্যাচিভ করতে পারছেন? হাউ ডু ইউ ফিল রাইট নাও? আপনার অনুভূতি কি এই সম্পর্কে, আপনার সমন্বয় সম্পর্কে? এখানে তো আসলে আপনি লবণটা কাট পড়ছে আসিফ ভাই। মাত্র 3 মাস গেল। হ্যাঁ, তো এখানে আসলে অত বড় করে অনেক কিছুর সাথে আমরা দ্বিমত পোষণ করতেছি, অনেক কিছু নিয়ে হ্যাঁ, তর্কাতর্কি আই গেস হচ্ছে, জনসংখ্যা অনেক ইয়া, কিছু কতগুলা কমাইলে সামনে দেশে অফকোর্স একটু ভালো হবে, ডেভেলপ অফকোর্স হবে একটু না, ভালো ফাস্টার। হবে, আমরা তো নো ডাউট এটা তো অ্যাবাউট ঠিক ইট। আশা আছে। করতেই পারি যে মানে ভালো কিছু হবে, ভালো কিছু করার চেষ্টা করবো আমরা। এটা তো এখন ঠিক আছে না সেটা ফারাজ হ্যাঁ, ভাই। অফকোর্স ফারাজ ভাই, ভিশন থাকা তো থাকা ফারাজ তো ভাই, ভালো। আপনি আর বাংলাদেশি আপু একসাথে ওনার উপরে ঝাঁপায় পড়লে কেমনে হবে? ওনারা যেটা করেছেন অবশ্যই ভালো কাজ করেছেন। শেখ হাসিনার মতো এই যে বর্বর অসভ্য কংগ্রাচুলেট করলাম একজন, তো আসিফ ভাই, একটু বলে নিয়ে করলাম তো আমাকে শেষ করতে কংগ্রাচুলেট। দেন, শেষ করতে দেন। শেখ হাসিনার মতো একটা বর্বর অসভ্য একটা বদমাইশ মহিলা, একটা পিশাচ মহিলার বিরুদ্ধে আন্দোলন অবশ্যই করাটা আমাদেরই, আমরাও অনেক আন্দোলন করেছি। সেটা করাটা অবশ্যই একটা যৌক্তিক আন্দোলন ছিল। কিন্তু ভাই মানে যে বিষয়টা হচ্ছে যে এখনো তো আমরা কোনো ভালো কিছু পাচ্ছি না। বরঞ্চ দেখতে পাচ্ছি যে আরো খারাপ পরিস্থিতি, আরো খারাপের দিকে যাচ্ছে। লিংকন ভাই, এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে? হ্যাঁ ভাইয়া, পরিস্থিতি খারাপের আসিফ দিকে ভাই, যাচ্ছে, আপনি কি এটা মাইন্ড আমিও। করেন আমি যদি একটা কথা বলি? হ্যাঁ ভাই, করব জি, ভাই। ওনাকে বলুন, লিংকন ভাইকে বলুন। আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ, আহ, লিংকন ভাই বলেন। আসিফ ভাই, বিষয়টা হচ্ছে আমরা তো আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছি, এখন পরিস্থিতি হ্যাঁ খারাপের দিকে যাচ্ছে। আমরা আশা করছি যে ভালো কিছু হবে। আসলে আমাদের দেশে আমরা আমরা যে চিন্তা চেতনা নিয়ে আছি, এই চিন্তা চেতনার মানুষের সংখ্যা খুবই কম। হ্যাঁ, তো আমাদের যে চিন্তা ছিল বা আমরা যেভাবে দেখেছি গত 15 বছরে, আমরা আসলে একটা ফ্যাসিস্ট কে আমরা উৎখাতের জন্য আন্দোলন করেছি। আমরা তো এই যে এখন যেগুলো হচ্ছে, এগুলো আসলে যে মুভ জাস্টিস, এরা তো সবাই তো একই চিন্তা চেতনার মানুষ না। এখন সবাইকে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না, বাট চেষ্টা করতে হবে, চেষ্টা করে যাচ্ছি আমরা। আমি নিজেও অনেকের সাথে তর্কে লিপ্ত হয়েছি, বিশেষ করে যখন 32 নম্বরের বাড়ি পোড়ায় দেওয়া হয়েছে। আহ ওই দিনও আমি ওই বাড়ি নিয়ে প্রায় আমার যে সার্কেল আছে তাদের সাথে আমি অনেক তর্কে লিপ্ত হয়েছি। তো তারাও একটা পর্যায়ে এসে বলছে যে না, আমরা তো এগুলো করছি না। হ্যাঁ, এগুলা যারা করছে তারা তো তোমার চিন্তার বিলং করে না। তো আমি বললাম যে হ্যাঁ, আমরা যে সাপোজ আমরা এখানে যে 10 জন আছি, আমরা এই 10 জন অন্য 10 জনকে বোঝানো উচিত যে আসলে এই যে হিংস্রতা, এই যে মানুষকে, ইয়া ইভেন শিওর, আমার ইট উইল পরিবার ওয়ার্ক। আচ্ছা, আসলে ইয়া আমার ভাই, আমার নিজের থ্যাংক ইউ, পরিবার। শেষ বলতে এটা দেন না আমরা একটু ভাইয়া, আমরা একটু ফারাজ ভাই শেষ একটু শেষ করি। বলতে দেন, শেষ এই করুক। বুলশিট তো বহুবার শুনছি, না, এটা বুলশিট আর বুলশিট ফারাজ নতুন ভাই, না, করে। এটা ফারাজ ভাই, বুলশিট। আমরা তো এটা শুনতে চাচ্ছি। আমরা একটু শুনি। ওনার কথা ওকে, শেষ করতে দেন। ওকে। হ্যাঁ, এখন লিংকন আমার ভাই কাছে বলেন। যেটা মনে হচ্ছে আসিফ ভাই, আমার কাছে যেটা মনে হচ্ছে যে ডক্টর ইউনূস আসলে ওনার যে আহ, চিন্তা চেতনা, হয়তোবা সে অনুযায়ী উনি পারতেছেন না। উনি আসলে যে আহ, বিদেশে যেভাবে উনি দেখেছে, হয়তোবা এইভাবেই করতে চাচ্ছে বাংলাদেশকে, কিন্তু হয়তোবা সেটা সম্ভব হচ্ছে না। চেষ্টা করে যাচ্ছে হয়তো, আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি। কিন্তু তাই হ্যাঁ, বলে এটা ফারাজ ভাই, আমরা তো আসলে কোনো ফ্যাসিস্টকে মানে এই জন্য মানে এটা এখন ভালো হচ্ছে না, এটার মানে কি এটাই যে আমরা ফ্যাসিস্টকে এইভাবে করে যেতে দিব? এটাও তো না, তাই না? ভাইয়া You আমি should একটু have বলি। chosen you should have chosen your allies, আরো করে আরো ওয়াইজলি চুজ করা উচিত ছিল। হুম? ভাইয়া আমি একটু কার সাথে বলি। আন্দোলন করতেছেন, কি নিয়ে আন্দোলন লিংকন করতেছেন, ইয়েটা কি, আউটকামটা কি, মানে আহ, ইয়েটা কি, মানে গোলটা কি, কাদের সাথে ইয়েটা করতেছেন, এন্ড দেন ওই ফ্যাসিস্ট সরানোর পরে দেন কারা আসবে, ওই জিনিসগুলো একটু ভেবে দেন ইয়ে করা উচিত ছিল, রেদার দেন I am not in for of fascism. No, I am not in for of fascism. আমি জাস্ট অতটুকুই ইয়ে করবো যে আমি যৌক্তিক আন্দোলন করতে যাই
এমন অবস্থা করবো না যেটা দেশের অবস্থা আরো 12টা বাজুক। আমি দরকার হলে আমার আন্দোলনের গতিটা কমাবো, এইটা বোঝার জন্য যে আম, আমি যে আন্দোলনটা করতেছি সেটার আউটকামটা কি হইতে পারে, সেটা সেটা কোন জায়গায় নিয়ে যাবে, রেদার দেন সবার সাথে মিল মানে কি জাস্ট একটা মবের পার্ট হয়ে যাওয়া, একটা একটা স্রোতের পার্ট হয়ে যাওয়া। স্টেপস আমি মনে করি যদি আপনি জি আসলে ফারাজ ভাই একটু শেষ শেষ করি। হয়েছে? স্টেপ হ্যাঁ। না না আমি শেষ হয়নি। স্টেপস আপনি স্লোয়ার নেন, বাট স্টেপস গুলা যৌক্তিকভাবে নেন, পুরোটা বুঝে নেন। মানে যৌক্তিকভাবে বুঝতে হলে তো আপনার কনটেক্সটটা বুঝতে হবে। তো কনটেক্সটটা বুঝে, পুরো কনটেক্সটটা বুঝে দেন দেন ন্যাশনাল পজিশনটা দেন। ন্যাশনাল পজিশনটা আমার মনে হয় হুজুগে হয় না। হুজুগে যদি আপনি পজিশনটা দেন, আপনার কাছে মানে কোন একটা পার্টিকুলার টাইমে মনে হতে পারে এটা ন্যাশনাল পজিশন, বাট আপনি এখন দেখতেছেন যে এই পজিশনটা ন্যাশনাল কিনা। আমি আবারও বলতেছি, আই এম নট ইন ফেভার অফ ফ্যাসিজম, আবারও ক্লিয়ার করতেছি। বাট বর্তমানে যেটা আছে সেটা ফ্যাসিজম থেকে কোনোভাবে কম। আই ডোন্ট থিঙ্ক সো। হ্যাঁ, আসিফ ভাই আমাদের বলার। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে এইটা মানে খুবই ভুল একটা ধারণা, খুবই মানে মানে বোকার মতো একটা ধারণা যে আ একটা আন্দোলন করার পরে ফলাফলটা কি হবে, সেই ফলাফলটা কিন্তু আন্দোলনের যৌক্তিকতা নির্ধারণ করে না। যদি কেউ মনে করে যে ফলাফলটা আন্দোলনের যৌক্তিকতা নির্ধারণ করে, তাহলে এটা খুবই বোকার মতো একটা ধারণা। তাহলে যেটা হবে, যদি এই সূত্রটা আমরা কাজে লাগাই যে আন্দোলনের পরে যেইটা ঘটছে সেইটা কি সেই আন্দোলনের যৌক্তিকতা নির্ধারণ করতে পারে? এটা যদি আমরা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কাজে লাগাই তাহলে দেখা যাবে যে ১৯৭০ সালে ৭১ সালে যে মুক্তিযুদ্ধ হইল, মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের অবস্থা আরো খারাপ হইল এবং আ ভয়ংকর অবস্থা হইল, এক্সাক্টলি। দুর্ভিক্ষ হইল, ৭৪ সালে দুর্ভিক্ষ হইল। তখনও অনেক মানুষ এই ধরনের কথাবার্তা বলছে যে, আগেই বুঝছিলাম পাকিস্তান ভাঙনের দরকার নাই। হ্যাঁ? পাকিস্তান ভাঙছস না তোরা খুব? করছস না তোরা? হ্যাঁ? একের উল্টাইছস না তোরা? হ্যাঁ।" কিছু পাকনা তখন মানে চায়ের দোকানে কিছু পণ্ডিত আইসা এই ধরনের ফোড়ন কাটা শুরু করে যে, আগেই তোদের কথা করে তো আগেই কইছিলাম আমি। হ্যাঁ, বুঝছস না এখন? হইছে না কাম? বা এখন বুঝ, এখন না খায় মর তোরা।" হ্যাঁ? এই যে এই মেন্টালিটি হচ্ছে মানে মর্মান্তিক রকমের অযৌক্তিক এবং মানে খুবই প্যাথেটিক একটা চিন্তাভাবনা যে আন্দোলনের পরে যে ফলাফলটা হবে সেই ফলাফলটা তারা ভাবতেছে সেটা আন্দোলনের যৌক্তিকতা নির্ধারণ করে। ওইটা যৌক্তিক নাকি অযৌক্তিক সেটা নির্ধারণ করে না। আন্দোলনের ফলাফল কখনো আন্দোলনের যৌক্তিকতা নির্ধারণ করতে পারে না। যদি এটা হইতো তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে আমি এরকমের উদাহরণ অসংখ্য দেখাইতে পারবো যেই আন্দোলনগুলা যৌক্তিক ছিল কিন্তু আন্দোলনের ফলাফলটা বেহাত হয়ে গেছে বা বিপ্লবের ইয়াটা এটা হবে, এটা খুবই স্বাভাবিক। বেহাত বিপ্লব মানে ইতিহাসে অসংখ্য বার ঘটছে। যেই আন্দোলনে যারা যুক্ত হয়েছিল তারা যেই কারণে যুক্ত হয়েছে, তারা আসলে যেই ফলাফলের জন্য যুক্ত হয়েছিল সেই ফলাফল পায়নি, আর খারাপ পরিস্থিতি হয়েছে, এরকম হয়েছে। কিন্তু তার মানে এটা না যে আন্দোলনটা তাতে অযৌক্তিক হয়ে যায়, তা না। আন্দোলনের যদি মেরিট থাকে, আন্দোলনের যদি মানে যৌক্তিক একটা ভিত্তি থাকে তাহলে সেটা অবশ্যই যৌক্তিকই থাকে। আন্দোলনের ফলাফল যেটাই হোক না কেন, আন্দোলনটা যৌক্তিক থাকে। এখন ২ নম্বর পয়েন্ট হচ্ছে যে শেখ হাসিনা সেই সময় যেই কাজগুলা করতেছিল এবং অনেক বছর ধরেই তারা যেই কাজগুলা করতেছে সেই কাজগুলা আ সেই সময়ে যে ছাত্রদের যেই জিনিসটা করা দরকার ছিল বা এই আন্দোলনকারীদের যে জিনিসটা করা দরকার ছিল একদম এক্সাক্টলি তারা সেই কাজটাই করছে, যে তার পতন ছাড়া আর কোন অবস্থা তখন আর ছিল না। যেইভাবে মানুষকে হত্যা করতেছিল, যেভাবে নির্দেশ দেওয়া হইছিল শেখ হাসিনার প্রাইম মিনিস্টারের অফিস থেকে যে ধরনের নির্দেশ দেওয়া হয়েছিল যে ছাত্রদের উপর গুলি করতে এবং আন্দোলনকে দমন করতে এবং ছাত্রলীগকে লেলায় দেওয়া হচ্ছিল। ছাত্রলীগের কর্মীরা ফেসবুক লাইভে আইসা হুঙ্কার দিতেছিল যে ১৫ মিনিটের ভিতরে পুরা ঢাকা সাফ করে ফেলাবে। ৫ মিনিটের ভিতরে এটা করে দিবে, সেটা করে দিবে এবং হুঙ্কার দিতেছিল। কি বিভৎসভাবে তারা হুঙ্কার দিতেছিল। একটা আন্দোলন, একটা গণতান্ত্রিক দেশে একটা যেকোনো ছাত্রের যেকোনো আন্দোলন করার অধিকার আছে। সেখানে একটা সরকারের যে আওয়ামী লীগের যে মানে চেলা ছাত্রলীগ সেটা আইসা এই ধরনের হুমকি-ধামকি দিতেছিল মানুষদেরকে এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে তাদেরকে মারতেছিল, তাদের মুখে থেকে কথা বের করতেছিল, তাদেরকে নাটক করতেছিল যে তাদেরকে খাওয়াইতেছে, ভাত খাওয়াইতেছে, ভাতের হোটেলের নাটক দেখাইতেছিল আমাদেরকে। এই সমস্ত প্যাথেটিক জিনিসপত্র দেখার পরে এই শেখ হাসিনার তো আর কোনো নৈতিক ভিত্তি থাকে না ক্ষমতায় থাকার। এটা খুবই চমৎকার কাজ হইছে যে তাকে টাইনা হিচড়া তাকে লাথি মাইরা দেশের থেকে বাইর করে দেওয়া হইছে। এর থেকে ভালো ব্যাপার তো আর কিছু হইতে পারে না।
এখন পরিস্থিতি যেটাই হোক না কেন, সেই পরিস্থিতিতে সেটাই করা উচিত ছিল এবং সেটাই ছিল একমাত্র যৌক্তিক কাজ এবং এই আন্দোলনটা সম্পূর্ণভাবেই যৌক্তিক ছিল। কিন্তু তার মানে আমি বলতেছি না যে এখনো আমি এই লোকদেরকে সমর্থন করি। তাদের ওই আন্দোলনটাকে আমি সমর্থন করি। তারা যেই আন্দোলনটা করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনাকে নামানোর জন্য সেটাকে আমি সম্পূর্ণ সমর্থন করি। তার মানে এটা নেসেসারি না যে সবসময় তাদেরকে সমস্ত কাজে আমি সমর্থন করব। তারা যদি কোনো ভালো পদক্ষেপ নেয়, যুক্তি দিয়ে যদি আমি সেটা দেখতে পাই যে তারা একটা ভালো পদক্ষেপ নিয়েছে সেটাকে আমি অবশ্যই সমর্থন করব এবং যেইটা খারাপ করবে সেটার সমালোচনা করব। আবারও বলতেছি যে একটা আন্দোলনের যৌক্তিকতা ভবিষ্যতে কি হবে কি না হবে সেটার উপর নির্ভর করে না। সেইটা নির্ভর করে সেই আন্দোলনটার যৌক্তিকতার উপর, সেইটা যৌক্তিক কিনা। যে কোনো আন্দোলনই এভাবেই হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধ এভাবেই হয়েছে। তখন আমাদের উপরে চাপায় দেওয়া হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী। সেই সময় আমাদের যুদ্ধ করা ছাড়া আর কোনো পথ ছিল না। সেই সময় শুধুমাত্র একটা পথ ছিল, সেটা হচ্ছে হাতে অস্ত্র নিয়ে তাদের বিরুদ্ধে লড়াইতে নামা। একইভাবে এই আন্দোলনের সময়ও একই কাজ তারা করছে। এই সময়ে শেখ হাসিনার সাথে কোনো ধরনের শলা পরামর্শ বা শেখ হাসিনার সাথে কোনো ধরনের মানে বৈঠক বা শেখ হাসিনার কোনো কথাকে মাইনা নেয়া বা শেখ হাসিনার সান্ত্বনার বাণী শুইনা আন্দোলন বন্ধ করে দেয়া, এগুলা কোনো অবস্থাতেই মানে যদি কেউ করতো তাহলে তারা তো একদম জনধিক্কৃত হইতো মানুষের কাছে। হ্যাঁ, লিংকন ভাই, হ্যাঁ, বাংলাদেশে আপু আপনি বোধহয় কিছু বলবেন। জি। লিংকন ভাই, মানে প্রতিবাদ নিয়ে প্রবলেম না। প্রবলেম হচ্ছে যে আপনি মানে যাদেরকে সাপোর্ট দেওয়া হইতেছিল, যে যারা আমাদেরকে এইখান থেকে সেভ করবে, সেই মানুষগুলা রিলায়েবল কোনো সোর্স ছিল না। এই জন্য সাপোর্টটা দিতে চাচ্ছিলাম না। মানে আপনারা কিভাবে এদেরকে মানে এতটা ভরসা করে ফেলছেন, এটা না মানে বুঝতেছিলাম না। কারণ হচ্ছে এই মানুষগুলার ব্যাকগ্রাউন্ড ভালো না। মানে আচ্ছা সব আপু, কয়টা আমরা আমি সাথে নিজের যারা অবস্থা সাপোর্ট দিছি তারা আমরা ভালো মানুষ আচ্ছা, থাকলেও আসিফ ভাইয়ের কথা আমি আমি একটু একটু রেসপন্স দিতে পারি আসিফ ভাই? একটু ফারাজ ভাই একটু ঘুরে আসি, তারপর আপনি দিয়েন। শিওর। না, খুব সিম্পলি দু এক লাইনে দিয়ে না, দিব। আমি একটু বাংলাদেশের লিংকন ভাইকে জিজ্ঞেস হ্যাঁ, করতেছিলাম, আপনারা শেষ করে পরে বললেন আর কি। হ্যাঁ, আপনি একটু দাঁড়ান। লিঙ্কন ভাই একটা সেকেন্ড। এটা খুব বড় ইয়া না, মানে আমি খুব বড় রেসপন্স দেবো না। সিম্পলি বিষয়টা খুব সিম্পল। এই জিনিসটা আসিফ ভাইয়ের আমার যেই মতবাদটা, এটা হচ্ছে পার্সপেক্ট। আই থিঙ্ক অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পার্সপেক্টিভের বিষয়। আমি আমি আন্দোলনের আর্জের জন্য মানুষ স্যাক্রিফাই করতে রাজি না আর কি। আমার সেই ইয়েটা নাই যে আমার আমার আন্দোলন লাগবে, নো ম্যাটার হোয়াট দ্য আউটকাম ইজ, আমার আন্দোলন করা লাগবে। আই থিঙ্ক আমাদের যে সমাজের যে ইয়েটা, সমাজের যে আউটকামটা আমরা চাই যে আমাদের সমাজে আমরা হ্যাপিনেসটাকে করবো, ইনক্রিজ করবো, ম্যাক্সিমাইজ করবো এবং ইয়াকে মিনিমাইজ করবো, সাফারিংকে মিনিমাইজ করবো। এটা যদি আমার গোল হয়ে থাকে, দেন আমার এই জিনিসটা মাথায় রাখা উচিত যে আমার স্টেপগুলা কোন দিকে, আমার কি কি স্টেপ নেওয়া উচিত যেটা আমাকে ওই গোলের দিকে নিয়ে যাবে। যদি আচ্ছা, তাহলে এইটা আমার গোল হয়। এখানে একটা প্রশ্ন আছে। মনে করেন যে নাস্তিকরা ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে। এই কারণে বাংলাদেশে অনেক মানুষকে মেরে ফেলা হচ্ছে এবং এই কারণে অনেক মানে ব্লগারকেও হত্যা করা হয়েছে এবং অনেককে পিটায় মেরে ফেলা হইতেছে। এখন যদি বলা হয় যে মানুষের জানের মূল্য বেশি না বাক স্বাধীনতার মূল্য বেশি, এটা বলে যদি বাক স্বাধীনতা হরণ করা হয়, বাক স্বাধীনতার বিরুদ্ধে যদি কোনো একটা আইন করা হয়, যে কারণ দেখানো হচ্ছে যে ভাই, আমি আপনাকে যেটা প্রশ্ন করতেছি সেটার উত্তরটা দিয়েন। হ্যাঁ, মিলল কি মিলল না আমি পরে দেখাবো। যদি বাক স্বাধীনতার মানে দাম দেয়া হয় এভাবে যে যেহেতু এখানে অনেক মানুষ মারা যাচ্ছে, মানুষের রক্তের থেকে তো বেশি আর কিছু নেই, মানুষের রক্ত তো সবচেয়ে দামি, মানুষের জীবন তো সবচেয়ে দামি, তাহলে আমরা বাক স্বাধীনতার জবাই করে দিই, বাক স্বাধীনতার লাগবে না ভাই, বাক স্বাধীনতা আমরা ডাস্টবিনে ফেলাই দিলাম, তোমরা আর বাক স্বাধীনতার কথা বইলো না। তাহলে এই যুক্তিটা কি অ্যাকসেপ্টেবল হবে? ভাই, এই যুক্তি যে অ্যাকসেপ্টেবল হবে না এটা ভালো মতোই জানেন আপনি। এটা খুব ভালো মতো জানেন যে মানুষের জীবনের থেকে বাক স্বাধীনতার মূল্য বেশি কিনা সেটা বলেন। কেননা এই জিনিসটা দুইটার একটার সাথে একটা রিলাই করে না যে মানুষের কথা বলার স্বাধীনতা। আমি শেষ করিনি আসিফ ভাই, আপনি তো আপনার প্রশ্নটা করছেন, আমাকে তো অ্যান্সার দিতে দিবেন যদি অ্যান্সারটা চান আর কি। আমি প্রিসাইসলি অ্যান্সার দিই আসিফ ভাই, আমি কাউকে মিসরিপ্রেজেন্ট করি না, ঘুরায় না, আমি খুব সংক্ষেপে এবং প্রিসাইসলি অ্যান্সার দিই।
আমার প্রিসাইজ অ্যান্সার হচ্ছে যে এটা খুব ভালো মতো জানেন আপনি যে বাক স্বাধীনতার জন্য কারো অন্য কারো অধিকার ভায়োলেট হয় না। বাক স্বাধীনতার জন্য যদি কারো বাক স্বাধীনতার জন্য কেউ কারো অধিকার ভায়োলেট করে দেন প্রবলেমটা হচ্ছে রিলাই করে কারো উপরে যে এই কথাটা আরেকবার একটু বলেন, এই কথাটা আরেকবার একটু বলেন। বাক স্বাধীনতার জন্য অন্য কারো বাক স্বাধীনতার জন্য অন্য কারো এবার এই অন্য কারো জিনিসটাকে অধিকার ওইখানে লাগান, ভায়োলেট হয়। আন্দোলন করার জন্য কারো অধিকার ভায়োলেট হয়, আন্দোলন করার জন্য কারো অধিকার ভায়োলেট হচ্ছে আমি তো সেটা বলি নাই আসিফ ভাই। তাহলে আমি তো বলি আন্দোলনের একটু দাঁড়ান আসিফ ভাই আমি যখন বলছিলাম ওই জায়গাতে আপনি আসিফ ভাই একটু এখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে। স্ট্রমেন করেন না আসিফ ভাই, আমি ক্লিয়ার করতে দেন। মোটেও স্ট্রমেন করিনি, আপনি জাস্ট শুধুমাত্র কয়েকটা শব্দ ব্যবহার করে আপনি ভুলভাল কথা বলেন ভাই। জাস্ট কয়েকটা ওয়ার্ড ব্যবহার করেন, ওয়ার্ড ঠাইসা দেন। এখানে কোনো স্ট্রমেন হয়নি, কোন কোথায় স্ট্রমেন হয়েছে এখন যদি আপনাকে আমি আপনি এটার কোনো উত্তর দিতে পারবেন না। আপনাকে কোথায় স্ট্রমেন করছি আমি সেটা আপনাকে আমি আগেও কয়েকবার ধরছি, আপনি সেখানে উত্তর দিতে পারেন না। এখন আর আমি ওই প্যাচের ভিতরে যাবই না। আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনি বললেন যে বাক স্বাধীনতা চর্চা করলে কারো অধিকার ভায়োলেট হচ্ছে না। এখন একটা দল যদি বাংলাদেশে আন্দোলন করে সরকারের বিরুদ্ধে, তাতে কার অধিকার ভায়োলেট হয়, যেটা আপনি বললেন যে যেটা মানুষের জীবনের বিনিময়ে আমি আন্দোলনের অধিকার চাই না। হ্যাঁ, এটা যে আপনি বললেন একটু আগে যে মানুষের জীবনের বিনিময়ে আমি আন্দোলনের অধিকার চাই না। এই যে স্ট্রমেন আসিফ ভাই কখন বলছেন এই কথা? একটু আগে আপনি কখন এক্সাক্ট কখন বলছেন? আমি জীবনে বলিনি এই কথা। নো, আপনি যে এক্সাক্ট কথাটা বললেন আমি জীবনে এই কথা বলি নাই। লিংকন ভাই, আপনি কি এই কথাটা শুনেন নাই ফারাজ ভাইয়ের মুখে থেকে? উনি মানুষের জীবন এবং আন্দোলন করার অধিকার, আন্দোলন এতই হয়ে উঠছে যে আমি আন্দোলনের কিংকের কথা বলছি, আন্দোলনের কিংকের কথা বলছি, যে আমি বলি নাই যে আন্দোলন করা যাবে না। আমি ক্লারিফাই করে দিচ্ছি আপনাকে আসিফ ভাই, আপনার তো লিংকনের কাছ থেকে করা যাবে না। আমি তো আপনি কি মনে করেন আসিফ ভাই? না আমি আসিফ ভাই আপনি কি মনে করেন আপনি আমাকে ফারাজ ভাই, আসিফ ভাই আপনি কি মনে করেন যে আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি আপনাকে অনেস্ট উত্তর দিব, এটা মনে করেন? না ফারাজ ভাই, আমি অবশ্যই অনেস্ট উত্তর দিবেন, কিন্তু আমি কি ভুল শুনছি নাকি এখন আপনি এডিশনাল কথা বলতেছেন নাকি আগেও এটা বলতেছিলেন সেটা আমি জানার জন্য লিংকন সাহেবকে জিজ্ঞেস করতেছি। আপনি আগেও এটা এখন যদি এডিশনাল কথা বলেন তাহলে সেটাও তো আমি মেনে নিব, তার তো কোনো সমস্যা নেই। কিন্তু আমি যে ভুল শুনছি, আমি যে আপনাকে স্ট্রমেন করতেছি না সেইটা দেখার জন্য আমি লিংকন ভাইকে জিজ্ঞেস করতেছি। লিংকন ভাই, আপনি কি এটা শুনছেন যে ফারাজ ভাই এই কথাটা বলতেছিল না যে মানুষের জীবনের বিনিময়ে আমি আন্দোলন করার কোনো দেখি না, এই ধরনের কথা বলতেছিল নাকি? আমি কি এক্স্যাক্টলি কথা বলছি কখনো? এক্স্যাক্টলি কথাটা বলছি। আমি যদি দেখাতে হ্যাঁ বলেন। জীবনের মূল্যটাকে আপনি আন্দোলন থেকে প্রায়োরিটি দিয়েছেন। অফকোর্স দেখেন আমার কথাটা ছিল আসিফ ভাই লেট মি ক্লারিফাই। আমি লিংকন সাহেবের সাথে কথা বলতেছিলাম ভাই, লিংকন সাহেবের সাথে আমি একটু কথা বলতেছিলাম, একটু কনভারসেশনটা শেষ করতে দেন। লিংকন সাহেব, আমি যে জিনিসটা ফারাজ ভাইকে জিজ্ঞেস করলাম যে এখন যদি বলা হয় যে বাক স্বাধীনতার থেকে মানুষের জীবনের মূল্য অনেক বেশি, সুতরাং জীবনের বিনিময়ে তো আর বাক স্বাধীনতা, রক্তের জন্য বিনিময়ে তো আর বাক স্বাধীনতা চর্চা করে লাভ নেই আমাদের, তাইলে আমাদের এখন মানুষ বাঁচাইতে হবে, সুতরাং বাক স্বাধীনতা এখন থেকে নিষিদ্ধ, বাংলাদেশে ধর্মের বিরুদ্ধে আর কথা বলা যাবে না। এই যুক্তি যদি কেউ দেয়, ফারাজ ভাই যে যুক্তিটা দিচ্ছে এবং এই যুক্তিটার ভিতরে কি আপনি কোনো বেসিক কোনো পার্থক্য পাচ্ছেন? আসিফ ভাই আমি বুঝি নাই, আমাকে একটু বুঝিয়ে বলেন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, ফারাজ ভাই যেই পয়েন্টটা মেক করতেছে যে আন্দোলনের অধিকার এবং আন্দোলনের অধিকার থেকে ওনার কাছে মানুষের জীবনের মূল্য নাকি অনেক বেশি। এই কারণে উনি বলতেছে যে মানুষের জীবন যেহেতু বাঁচাইতে হবে সেহেতু এই আন্দোলন এগুলা চলে যাক। হ্যাঁ, এগুলা না থাকলেও কোনো অসুবিধা নেই। তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের জীবন বাঁচানো। আন্দোলনের এত আন্দোলন করা হবে কি? মানুষই তো মরবে, মানুষ তো মরবে। এখন এই যুক্তিটা যদি আমরা একপাশে রাখি, এখন আরেকটা যুক্তি যদি আমি এখান থেকে বের করি, যে একজন যদি এসে বলে, একজন ইসলামিস্ট যদি এসে বলে যে বাংলাদেশে এই নাস্তিকতার কথা বলার কারণে অনেক মানুষকে মারা হয়েছে, অনেক মানুষকে পিটায় মারা হয়েছে, অনেক মানুষকে হত্যা করা হচ্ছে, সুতরাং মানুষের জীবনের থেকে তো আর বাক স্বাধীনতার মূল্য বেশি না, সুতরাং আমরা এখন নতুন আইন করলাম যে কেউ আর ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবে না, বাক স্বাধীনতা বন্ধ, এখন থেকে বাক স্বাধীনতা নিষিদ্ধ হয়ে গেল। এখন থেকে যেহেতু মানুষের জীবনের থেকে বাক স্বাধীনতার মূল্য বেশি না, মানুষের জীবনের মূল্যই বেশি, সুতরাং আর বেশি কথাবার্তা বলা যাবে না ধর্মের বিরুদ্ধে। এই আইনটা যদি বাংলাদেশে কেউ পাশ করে, তাহলে ফারাজ ভাইয়ের যে যুক্তিটা এবং এই যুক্তিটার ভিতরে কি আপনি মিল পাচ্ছেন নাকি অমিল মনে হচ্ছে আপনার কাছে লিংকন ভাই? মিল পাচ্ছি। এবং মৌলিক ভাবে এই দুইটা একই যুক্তি না? হ্যাঁ, একই যুক্তি।
আসিফ ভাই, আচ্ছা আমি যদি হ্যাঁ আপনার কাছে জিজ্ঞেস করি যে আমি যদি আপনার কাছে পয়েন্ট আউট করে ধরে দিতে পারি যে আপনি আমাকে স্ট্রম্যান করছেন, তাহলে কি আপনি মেনে নেবেন এটা? অবশ্যই যদি ধরা দিতে পারেন তাহলে অবশ্যই অফকোর্স। মেনে নেব। ঠিক আছে। আসিফ ভাই, আমি কি এই আলোচনার মধ্যে বলেছিলাম যে আই এম এগেইনস্ট ফ্যাসিজম? এগেইনস্ট ফ্যাসিজম নাকি ফ্যাসিজম না এটা কিন্তু আমার পয়েন্টের কোনো সাথেই মানে আমি রিলেটেড কি না। জিজ্ঞেস আপনি করেছিলাম নাকি আসিফ ভাই? অ্যানসার মি আসিফ ভাই প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, আমি কি হ্যাঁ, আপনি আমি কি বলছিলেন, হ্যাঁ, বলেছিলাম এটা বলছেন, যে হ্যাঁ, বলছেন, হ্যাঁ, ফ্যাসিজম? আমি কি এর আগের আলোচনায় অনেকবার বলেছিলাম যে হাসিনাকে নামায় দেওয়াটা একটা ভালো জিনিস হইছে? হ্যাঁ, বলছেন। বলছিলেন বলছিলাম আর কি। ওকে। দেন এই কথা দ্বারা কি এই দুটা কথা যে আই এম এগেইনস্ট ফ্যাসিজম এন্ড হাসিনাকে নামায় দেওয়া একটা ভালো জিনিস হইছে, এই দুইটা দ্বারা কি, এই দুইটা কথা দ্বারা কি এই কনক্লুশনে পৌঁছানো যায় যে আমি আন্দোলনের বিপক্ষে না বরং আন্দোলনের সপক্ষে? এই জিনিসটাকে বোঝা যায়। আমি বলতেছি, আমি এটা এটাই ইয়ে করে না যে যেই প্রসিডিওর আন্দোলন হয়েছে সেটা না, আন্দোলনের বিপক্ষে যে না, এই কনক্লুশনটাকে আসা যায়। ফারাজ ভাই আপনি যে মানে শেখ আসা হাসিনার যায় যে কিনা আসিফ ভাই? দাঁড়ান, ইয়েস দাঁড়ান অর নো, এখানে আসা একটু যায়? একটা অ্যানসার দিতে হবে তো ভাই। আপনি যে শেখ হাসিনার যে মানে খুন খারাপি এগুলোর যে বিরুদ্ধে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার ওকে। সাথে আমার মানে পয়েন্ট মানে যে এখানে পার্থক্য সেটা হচ্ছে আপনি না মনে আসিফ করেন ভাই, আমাকে আমাকে আমার কোশ্চেনটার অ্যান্সারটা দিয়ে তারপর একটু প্লিজ ইয়ে করেন। এই কনক্লুশনে কি আসা যায় যে এই দুইটা কথা দ্বারা এই কনক্লুশনে কি আসা যায় যে আমি আন্দোলনের বিপক্ষে না আন্দোলনের পক্ষে? এই মানে আন্দোলনের রাইটটা মানে আমি মানুষের থেকে নিয়ে যেতে চাচ্ছি না, এই কনক্লুশনটা কি পৌঁছানো যায় কিনা? কিন্তু ফারাজ ভাই এই কথাটা তো আপনি আগে যায় কিনা বলছেন আসিফ কিন্তু ভাই? আজকে প্লিজ, তো এই বললেন আপনি। প্লিজ আজকে তো আপনি বললেন ওকে। উল্টা কথা। আচ্ছা ঠিক আছে। তার মানে থ্যাংক ইউ আসিফ ভাই। মানে আপনি স্বীকার করতেছেন যে আমি আমার কথা দ্বারা অ্যাকচুয়ালি পজিশন এই করা যায় যে আমি আন্দোলনের বিপক্ষে না। আমি আমি আন্দোলনের বিপক্ষে না। আন্দোলন আপনি করুন। অফ কোর্স করবেন, আন্দোলন করবেন। যদি অবস্থা বেগতিক হয় যে অফ কোর্স আপনি আন্দোলন করবেন। বাট আমার পজিশনটা আপনার থেকে এই জায়গায় ডিফারেন্ট। শুধুমাত্র ওই জায়গায় ডিফারেন্ট যে ভাই আন্দোলন করার আগে আশপাশ বুঝে তারপর আন্দোলনটা করো। ফিউচারটা কি হবে ওইটা সম্পর্কে আইডিয়া নিয়ে দেন আন্দোলন করো। আপনার সাথে এই আমার জিনিসটা ডিফারেন্সটা ফারাজ এইটাই। ভাই আমি এই কখনো জিনিসটাকে এক আপনি সেকেন্ড, এই জিনিসটাকে আপনি আসিফ ভাই, মুক্তিযুদ্ধের এক ক্ষেত্রেও সেকেন্ড, এক সেকেন্ড, ফারাজ ভাই এই প্লিজ এক সেকেন্ড, যুক্তিটা কি প্লিজ মুক্তিযুদ্ধের এক ক্ষেত্রে সেকেন্ড আসিফ খাটান ভাই, তো একটু? প্লিজ এক সেকেন্ড আসিফ ভাই, প্লিজ এক সেকেন্ড আসিফ ভাই। নাও আপনি আমাকে যেখানে স্ট্রম্যান করছেন, আমি হাজারোবার বলছি স্ট্রম্যান ফ্রিকিং স্ট্রম্যান, যে আপনি বলতেছেন আমি আন্দোলনের বিপক্ষে যে আমি রাইট হবে, ইয়ে হবে, এই জন্য মানুষ মানুষ মারা যাবে, এই জন্য হচ্ছে আমি আমি আন্দোলনের পুরো বিপক্ষে চলে গেছি। নো, এই ভাই আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন আসিফ ভাই, রেদার দেন কামিং টু আ কনক্লুশন। আমি তো ভাই আপনার শত্রু না ভাই, আমি আপনার ইয়েও না, প্রতিপক্ষও না। আমি যদি আপনার থেকে অনেস্টি ইয়ে করতে পারি, অনেস্টি আশা করতে পারি, আপনি তো আমার কাছে আশা করতে পারেন। আপনি তো সরাসরি আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি তো আপনাকে সরাসরি অ্যান্সারটা দিতাম। আপনি প্রতিবার আমার প্রতিপক্ষ হয়ে যান কেন আসিফ ভাই? কিন্তু আমারও আপনার জিজ্ঞেস যে করতেন, আমি তো খুব মানে শর্টে আলোচনা শেষ করে দিতে পারতাম। ফারাজ ভাই এই ক্ষেত্রে আমি দেখছি যে আপনার কথা একটা আরেকটার কথার সাথে একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করে। আপনার কোন জায়গায় আমাকে ধরাই দেন, এই যে আমাকে প্লিজ ধরাই দেন আপনি কোন জায়গায়। এই যে আজকে যে বললেন, আজকে দেখেন লিংকন ভাইও এই জিনিসটাই বুঝছে। আপনার কথা থেকে এই জিনিসটাই বুঝছে। লিংকন ভাই ভাই আপনি কি কে এই কি জিনিসটা বুঝছেন না না, আমার কথা থেকে? যদি আমার কথাতে বোঝা না যায়, যদি ধরেন আমার কথা দ্বারা ভুল বুঝেন, দেন ভুল বুঝেন বা যেটাই বুঝছেন আমাকে আস্ক করেন অ্যাটলিস্ট যে আমি এটা ফারাজ দ্বারা ভাই, এটাই বুঝেছি কিনা। আমি তো জি আপনাকে ভাই, মিথ্যা বলবো ফারাজ না যে ভাই, ভাই আমি। আমি একটা কথা বলি। আমি তো আপনাদের আলোচনা নিয়মিত শুনি। যখনই এই প্রসঙ্গটা আসে, ফারাজ ভাই, আপনি হয়তো বা আমার মনে হচ্ছে যে আপনার মনস্তাত্ত্বিক জায়গা থেকে এই আন্দোলনের যে কনক্লুশন বা এই আন্দোলনের যে আহ, আহ, পরবর্তী যে একটা সিনারি, সেটাকে আপনি ভালোভাবে নিচ্ছেন না। এটা এটা মনে হয় অফকোর্স, আপনি বুঝে কিভাবে নিবো ফেলছেন। আজব এবং কথা? কিভাবে নিবো আমি? মানে এই যে না, না, সিনারিওটা, এই সিনারিওটা আপনি কিভাবে নিবো সেটাকে আমি? ফারাজ ভাই, আপনি যে সেটাকেই ম্যাসেকারটা বারবার হয়েছে এবং প্রেজেন্ট যে করতেছেন, হচ্ছে। সেটাকেই আপনি ফোকাস করতেছেন। এটার মানে হচ্ছে আপনি আরে ভাই, বুঝাতে চাচ্ছেন যে আন্দোলনটা যে ফাকিং হলো। ইডিয়েট ভাই, শুনেন আপনি প্রত্যেকটা মানে জাস্টিসের অবস্থা যে পুটকি মেরে দেশের অবস্থা ১২টা বাজছে যে কোথাও ঠিকমতো জাস্টিস এটা তো পাচ্ছে না। আমরাও এবং আমরাও আপনার সাথে আরে একমত, ভাই ফারাজ ফারাজ ভাই। ভাই তো এই আউটকাম আন্দোলনের গুলো পরে আপনার কি বলতে হবে ইয়ে সেটা তো আন্দোলনের পরে কি হবে সেটা তো আন্দোলনের ভাই যৌক্তিকতা নির্ধারণ করে না। অবলিভিয়াস হয়ে ভাই। আসিফ ভাই, আমি তো সেটা বলতেছি না, আমি বলতেছি যে আন্দোলনটা আপনি করেন সমস্যা নাই, বাট একেবারে অবলিভিয়াস হয় না যে আমি আন্দোলন করবো, পরে যেটা হইবে দেখা যাবে, ঠিক আছে? মানে কাদের সাথে আরে আন্দোলন পরে করতেছি, কি কি হবে সে হবে আবারও নেক্সট বলতেছি ইয়ারটা কি। একই কথা বারবার আপনি কেন বলতেছেন ফারাজ ভাই? আমি বারবার বলতেছি যে আন্দোলনের পরবর্তীতে কি হবে সেটা তো আন্দোলনের যৌক্তিকতা নির্ধারণ করে না। এটা আপনি এক কথা আমি কয়বার বললে এটা কিভাবে করে? আপনি তাইলে আমাদেরকে বুঝান যে আন্দোলনের পরে যেটা ঘটবে সেটা আন্দোলন আন্দোলনের যৌক্তিকতা নির্ধারণ করে কিনা? তাহলে সেটা আমাদেরকে বুঝান আপনি।
ওকে, আমি তো ভাই এটার জন্য বললাম, আমি তো আপনাকে যে ইয়েটা দিলাম, যে রিজনিংটা আচ্ছা দিলাম, আপনি কি মনে করেন সেটা তো ফারাজ ভাই অলরেডি দিছি। ফারাজ ভাই আপনি কি মনে করেন আন্দোলনের পরবর্তীতে যেই ঘটনাগুলা ঘটবে সেটা আন্দোলনের যৌক্তিকতা নির্ধারণ করে কি করে না সেটা বলেন তো? আহ, একটু 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 টাফ কোশ্চেন ভাই। আন্দোলনের তাহলে একটা উদাহরণ যৌক্তিকতা দিয়ে দেখি। নির্ধারণ কর উদাহরণ দিয়ে ইয়ে বোঝাচ্ছি। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করেন ২৫শে মার্চ রাতে পাক বাহিনী বাংলাদেশে ঢুকে প্রচুর পরিমাণে বাঙালিকে হত্যা করল। এখন বাঙালি তখন আন্দোলন তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিল। তখন তো তাদের কিছু করার নেই। তখন তাদের যুদ্ধ করতে হবে এদের বিরুদ্ধে। যুদ্ধ করল। যুদ্ধের পরে দেখা গেল বাংলাদেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। টাকা নাই, পয়সা নাই, লঞ্চ নাই, জাহাজ নাই, ব্রিজ নাই, সবকিছু ভাঙ্গা, সবকিছু মানে দুর্ভিক্ষ। মানুষ খাইতে পারতেছে না, মানুষ একেবারে না খায়া খায়া মরতেছে। এই রকমের পরিস্থিতিতে একদল লোক বলল, একদল বুড়া চাচা এসে বলল, "হ্যাঁ, এত করে তো আগেই কইছিলাম যে তুই এত পাকিস্তান ভাঙ্গিস না। পাকিস্তান কত সোনার দেশ। এই যে না বুইঝা যে তোরা যুদ্ধে গেলি, তোরা যে মানে লাফাইতে, লাফাইতে যুদ্ধে গেলি, আগে বুইঝা যাবি না? যে এরকম হইব?" এখন তারা খুব ফোড়ন কাটা শুরু করলো। এই কিছু বুড়া চাচা থাকে তারা ফোড়ন কাটে সবসময়। এই ফোড়ন কাটা শুরু করলো। এখন এই যে যুদ্ধের পরে যে ঘটনাগুলা ঘটলো সেটা কি যুদ্ধের যৌক্তিকতা নির্ধারণ করে কি করে না? ভাই, যদি আমাকে এই জিনিসটা জিজ্ঞেস করেন, যুদ্ধের পরে যে ঘটনা ঘটলো এটা কি যুদ্ধের ইয়েটা নির্ধারণ করে কিনা, আই ডোন্ট থিঙ্ক। আমি শুধুমাত্র এই পজিশনটা দেখবো, আমি আরো অনেক কিছু দেখতে যাবো, মানে আশেপাশে আরো বেশি কনটেক্সটে দেখতে যাবো। ধরেন ফর এক্সাম্পল, ধরেন পাকিস্তানিদের সাথে যদি আমরা থাকতাম, আমাদের নেক্সট 5 to 10 ইয়ার্স আমাদের আউটকাম কি হইতো, অ্যান্ড আমরা যদি পাকিস্তান থেকে আলাদা হয়ে যাই, নেক্সট 5 to 10 ইয়ার্স আমাদের আউটকামটা কি হবে, এই জিনিসগুলো দেখে দেন স্টেপটা নেওয়া উচিত। ধরেন আমি মনে করি না এটা শুধুমাত্র ইসের ক্ষেত্রে, শুধুমাত্র হচ্ছে আপনার শুধুমাত্র আপনার 1971 এর ক্ষেত্রে, এটা যে কোনো ক্ষেত্রে আর কি, যে কোনো আন্দোলনের ক্ষেত্রে 5 to 10 ইয়ার্স কি হবে, এইটা বুঝেই দেন ইয়েটা নেওয়া উচিত, আচ্ছা স্টেপটা নেওয়া উচিত। তার মানে আমরা বুঝতেছি সেই সময় তো বাংলাদেশের স্বাধীন হয়ে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াবার মতো যোগ্যতা ছিল না। তাহলে আমাদের আরো কিছু মানে একটু মাইর-টাইর খায় গণহত্যার শিকার হয়ে কিছুদিন ওয়েট আমি করা তো উচিত সেটা ছিল বলি নাই কয়েক ভাই, বছর। 5 to 10 ইয়ার্স কি ভালো হয়েছে আগের থেকে, না বেটার খারাপ হয়েছে আসিফ ভাই? তাহলে আপনি কি ধরেন মনে এরকম করেন এরকম যদি হইতো 1971 এর থেকে ধরেন 1971 ধরেন থেকে তর্কের খাতিরে 1981 এ তর্কের বেটার হয়েছে খাতিরে না আমি worse বললাম হয়েছে? ধরেন তর্কের খাতিরে ওই একজন বুড়া লোক বলল সেই সময় পাকিস্তানি বা তারপরে সমর্থক তারপরে আরোগুলো ইয়ে ছিল তো আসিফ ভাই, আরো অনেকগুলো ফারাজ ভাই কন্টেক্সট ধরেন ছিল তো। ফর এক্সাম্পল ধরেন আসিফ ভাই, ধরেন এত ওই যে সিম্পলিফাইড না, আসিফ না, ভাই, না, না, জিনিসটা এত একটু প্রশ্নটা শোনেন না, সিম্পলিফাইড করেন না প্রশ্নটা আসিফ শোনেন। ভাই। দাঁড়ান ওই দাঁড়ান বুড়া দাঁড়ান, লোকটা, না যে বুড়া শুনলো লোকটা ভাই, এই শুনলো কথাটা শুনলো বলতেছিল। শুনলো আসিফ ভাই, শুনলো আসিফ ভাই, আপনার পুরো একটা হিস্ট্রিকে সিম্পলিফাইড একটা টুংটাং একটা আমি তো ইয়ে দিয়ে সিম্পলিফাই রিজন আমি তো দিয়ে আমি একটা একটা স্পেসিফিক সিম্পলিফাইড প্রশ্ন হিসেবে চলে করতেছি। আসে। আমি তো পুরা হিস্ট্রি বুঝতে সিম্পলিফাই ভাই, করে বলতেছি না আপনাকে। আপনাকে একটা স্পেসিফিক স্পেসিফিক কোশ্চেনের আসিফ যুক্তিটা ভাই, স্পেসিফিক ভাই কোশ্চেনের যুক্তিটা আসিফ ভাই ভাই, যুক্তিটা স্পেসিফিক বোঝানোর জন্য তো কোশ্চেনের আমি এখন কনক্লুশনটা তো ভাই আশ্চর্য। ওভারঅল কনক্লুশন। না, আমি তো আপনাকে স্পেসিফিক আমি তো এখন আপনাকে ২৫শে মার্চ কি হয়েছিল, ২৬শে মার্চ কি হয়েছিল, ২৭শে কি হয়েছিল, ২৮শে কি হয়েছিল, প্রত্যেকটা কনটেক্সট এখানে দরকার নাই তো আমার। আমার দরকার হচ্ছে এই পয়েন্টটা শুধুমাত্র। যে দেন, পয়েন্টটা যদি আমার দরকার কনটেক্সটের দরকার না হয়, তাহলে হিস্ট্রি ভাই থেকে আমার মনে হয় না শুধুমাত্র কনক্লুশনটা তো আমি এই ইয়ে করতে পয়েন্টটাই পারবো ভাই। এই পয়েন্টটা আমাদের এই আলোচনাতে প্রাসঙ্গিক দেখে শুধুমাত্র এই পয়েন্টটাই আমি তুলতেছি যে ওই বুড়া চাচা মিয়া যদি বলে যে তাইলে তোমরা গণহত্যার শিকার হয়ে কয়েকটা বছর ওয়েট করতা, বাংলাদেশ তখন একটু অর্থনৈতিকভাবে যদি দাঁড়াইতো তখন গিয়া তোমরা ২০-২৫ বছর পরে তোমরা গিয়া স্বাধীনতা চাইতা। কিন্তু তখন তো তোমাদের সামর্থ্য ছিল না। মানে দেখাও তো ওই যুদ্ধের পরে কি হইলো, দুর্ভিক্ষ আই হইলো। ডোন্ট থিংক আসিফ ভাই এই কথা ৭১ এর সাথে ২৪ মিলানো কোনোভাবেই আমি তো জাস্টিফাইড, মানে ৭১ এর সাথে কোথায় লিটারালি ২৪ মিলাচ্ছি? আমি কোনোভাবে। একটা পয়েন্ট মেক করতেছি ভাই। কোথায় হ্যাঁ ভাই, মিলাচ্ছি? কোন কি কিছুর পয়েন্ট সাথেই মেক করতেছে ভাই কোন কিছুর আসিফ ভাই? সাথেই কোন হোয়াই আর কিছু ইউ মেলে না। শাউটিং আসিফ ভাই? ভাই আসিফ ভাই, কোন শাউট কিছুর করতেছেন সাথেই কেন? আপনি মানে কি ধরনের কথাবার্তা বলছেন? আমি কোথায় মিলাইতেছি কোথায়? কোথায় আমি 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 ২৪ তো এর ভাই সাথে আপনার সাথে, আপনি মিলাইতেছি? তো আপনার সাথে কাম হয়ে কথা বলতেছেন, আপনি আমার সাথে আপনার উপর শাউট করতেছেন কেন? কিন্তু কিন্তু ভাই আচ্ছা সরি, এটার জন্য সরি। কিন্তু দেখেন ভাই আপনি তো আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে আ আ ১ সেকেন্ড সরি। আমি আপনাকে যেটা বোঝাবার চেষ্টা করতেছি যে আ মুক্তিযুদ্ধের সাথে আমি ২৪ এর কোনো মানে তুলনা করতেছি না। কিন্তু ইতিহাসের শিওর একটা শিওর ঘটনা আসিফ ভাই, তুলে শিওর। ধরে যেই জিনিসটা এইটার সাথে মিলতেছে সেইটা আমি তুলে ধরতেছি যে আন্দোলনের পরবর্তী সময়ে যে জিনিসটা মানে ঘটে সেটা ৭১ এর কি গণহত্যার সাথে তো আপনি কোনো ৭১ এর গণহত্যার সাথে তো আপনি কোনো কিছু মিলাচ্ছেন না, রাইট আসিফ ভাই? মিলাচ্ছেন? ৭১
৭১ গণহত্যার সাথে ৭১ জেনোসাইডের সাথে তো আপনি কোনো কিছু মিলাচ্ছেন না। না, আপনি একটু আগে বলছেন মিলাচ্ছেন না। ওকে, ঠিক আছে, জেনোসাইডের সাথে কোনো কিছু মিল নাই। ওকে, ঠিক আছে, তারপর নেক্সট না, বলেন। জেনোসাইডের সাথে কিন্তু ঘটনাগুলা একই, যদি যুক্তির কাঠামোটা ঠিক থাকে, আপনি অ্যাকচুয়ালি মিলাচ্ছেন। যুক্তির কাঠামোটা ঠিক থাকে। আরে আপনি কি অ্যাকচুয়ালি মিলাচ্ছেন আশ্চর্য! আসিফ ভাই। আপনি তো কি আচরণ করতেছেন? মেক ইউর পজিশন আসিফ ভাই। ইদার আপনি মিলাচ্ছেন না, আর আপনি মিলাচ্ছেন না। ইদার আপনি আমি আপনাকে যেটা বলতেছি, দুইটার কোনো একটা আমি আপনাকে যেটা করতেছেন। বলতেছি, দুইটা ফারাজ ভাই এখন দুইটার বাজে কোনো তর্ক হচ্ছে। অ্যানালজি দিচ্ছেন না আসিফ ভাই। অ্যানালজি দিচ্ছেন যে বাজে তর্ক হ্যাঁ, হচ্ছে বাজে তো বাজে তর্ক হচ্ছে। শোনেন, এটার জন্য আমি আমি যেই এটার জন্য আমি পয়েন্টটা দোষী মেক না আসিফ ভাই। করতেছি, সেই পয়েন্টটা হচ্ছে যে একটা ঘটনা, একটা আন্দোলনের পরবর্তীতে যা ঘটে সেইটা কি আন্দোলনের যৌক্তিকতা নির্ধারণ করতে পারে কি পারে না, এটা হচ্ছে আমার এক লাইনে টাইটেল। হ্যাঁ, এইটার উদাহরণ হিসেবে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে টানছি, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পরবর্তীতে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছিল। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলছিল হেনরি কিসিঞ্জার, একদম প্রকাশ্যে মানে করে বলছিল, এবং কথা সত্য ছিল, কথা মোটেও ভুল ছিল না। হেনরি কিসিঞ্জার অনেক বড় একজন, মানে গুরুত্বপূর্ণ একজন মানে ফিলোসোফার, মানে অর্থনীতিবিদ এবং ফিলোসোফার। তার কথাটা মোটেও ভুল ছিল না। ৭৪ সালে যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই সময় বাংলাদেশের মানুষের অবস্থা আসলেই খুব শোচনীয় ছিল। তাহলে আমরা কি সেইখান থেকে ধরে নিতে পারি তাহলে মুক্তিযুদ্ধটাও তাহলে একটা ভুল কাজ ছিল, আকবুঝ না বুইঝা অনেক মানে চিন্তা ভাবনা না করে মানুষ বোকার মতো মব জাস্টিস করে ফেলছে, বা মানে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিচ্ছে? এটা তো আমরা বলতে পারি না। কারণ এটা আপনার কাছে, এটা কি আমার কাছে কোশ্চেন নাকি আপনার কনক্লুশন আসিফ ভাই? আমার কাছে আমার কোশ্চেন কনক্লুশন হচ্ছে এইটা, যে এইটা আমরা বলতে আচ্ছা, পারি না। কারণ ওকে। পরবর্তীতে কি ঘটবে সেইটা কখনোই এই কোন একটা আন্দোলন বা কোন একটা যুদ্ধ বা কোন একটা বিদ্রোহের যৌক্তিকতা নির্ধারণ করতে পারে না। এইটা আপনাকে আমি একটা উদাহরণ দিয়েছি। আচ্ছা, আচ্ছা, আমি কি রেসপন্স করতে পারবো নাকি আপনি আসিফ ভাই বুঝাই দিলেন আমি বুঝে শেষ না? আপনার যদি এই পয়েন্টের সাথে দ্বিমত থাকে তাহলে রেসপন্স করেন। আমি এখানে শুধুমাত্র একটাতে দ্বিমত করবো, যে আপনি যেভাবে জাস্ট একটা পার্সপেক্টিভে করলেন যে আম, আন্দোলনের সময় যে আন্দোলনের আউটকাম কি হবে এইটার উপরে ডিপেন্ড করে আন্দোলনের যৌক্তিকতা নির্ভর করে না। আন্দোলনের আউটকামের উপর ডিপেন্ড করে আন্দোলনের যৌক্তিকতা নির্ভর করে না। শুধু যদি এটা থাকে, এইটা দ্বারা যদি আপনি ওভারঅল কনক্লুশন করেন যে সুতরাং আউটকাম কি হচ্ছে না হয়েছে, যেহেতু এটা ইররিলেভেন্ট, সুতরাং ইয়েটা যৌক্তিক, আন্দোলনটা যৌক্তিক, এরকম যদি আপনি একটা লজিক্যাল কনক্লুশনে আসেন, আমি বলবো যে এখানে অনেক কিছু মিসিং আছে আর কি। শুধুমাত্র একটা কনটেক্সটের উপর জিনিসটা নির্ভর করে না। হ্যাঁ, এতটুকু আছে। অনেকগুলো আচ্ছা, ঠিক কনটেক্সট আছে। আছে, আপনি শুধুমাত্র একটা কনটেক্সট দিয়ে আপনি আপনি আপনার আন্দোলনটাকে জাস্টিফাইড বলতেছেন, বাট আমি মনে করি না এটা শুধুমাত্র একটা কনটেক্সটের উপর নির্ভর করে। হ্যাঁ, এতটুকু বললাম। আচ্ছা, তাহলে আমি যে পয়েন্টটা মেক করছি, যে মানে টাইটেলটা দিচ্ছি আমি, সেই টাইটেলটা সম্পর্কে লিংকন ভাই আর বাংলাদেশি আপুর মতামতটা একটু নিয়ে নিই। আগে বাংলাদেশি আপু একটু বলেন তো, যে আন্দোলনের পরবর্তীতে কি ঘটবে কি ঘটবে না, তার উপরে কি কোনো একটা আন্দোলন বা কোনো একটা যুদ্ধ বা কোনো একটা বিদ্রোহের যৌক্তিকতা নির্ভর করে? জানি না, আমি এই বিষয়ে পড়িনি। আচ্ছা, লিংকন ভাই আপনি একটু বলেন তো। আসিফ ভাই, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি আমার অবস্থানটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে, আমি কোনো সমন্বয়ক বা আমার কোনো বড় ভাই বা কোনো নেতা, তাদেরকে অনুসরণ করে আমি আন্দোলনে যাইনি। আমি বিগত 15 বছরের যে শেখ হাসিনার যে একক আধিপত্য এবং বাংলাদেশের গণতন্ত্রহীনতা, গুম, খুন, এই সব কিছুর বিরুদ্ধে আমি গত 15 বছর যেটা দেখেছি, সেখান থেকে আমার নিজের একটা জায়গা আমি তৈরি করেছি, যে আমি এগুলোর বিরুদ্ধে গিয়ে আমি এই সরকারকে বা এই শেখ হাসিনা, সরকার বলতে তো আসলে শেখ হাসিনা যে অবস্থানে চলে গেছে, সেখানে আসলে মানে সরকার, মানে তার একক যে কথা, একক যে আচরণ, সেটাই মানে সরকার। আমি ব্যক্তিগতভাবে যেটা পাচ্ছিলাম, তো এই জায়গা থেকে আমি মনে করি যে আসলে তার মানে পতনটা খুবই জরুরি। পরবর্তীতে কি হবে আমার মাথায় আসলে সেটা কাজ করেনি। হ্যাঁ, আমি এটা বুঝেছি যে সে যদি নেমে যায়, তার থেকে মানুষ শিক্ষা নেবে যে যত বড় আহ, আহ, নেতা বা নেত্রী হোক না কেন, যত ক্ষমতাশালী মানুষ হোক না কেন, তার কিভাবে পতন হইতে পারে। এবং এখান থেকে আমাদের কিছু শিখা উচিত, যে আমরা ক্রমান্বয়ে আমরা বছরের পর বছর যখন আমরা নির্যাতন করে যাব, জুলুম করে যাব, তখন একটা সময় কিন্তু মানুষ আপনাকে এইভাবে টেনে হিচড়ে নামায়। আমার মনে আছে, আমি যখন আন্দোলন থেকে ফিরে বাসায় যাচ্ছিলাম,
তখন আমার সামনে একটা মেয়ে যাচ্ছে, হ্যাঁ, কাঁধে তার ব্যাগ। তো আমি তো পিছন থেকে মানে আমি দেখতেছিলাম তার হাতে একটা লাঠি। তো আমি তাকে আমি পাশ কাটে যাচ্ছিলাম। পরে সে আমাকে বলছিল যে, "ভাইয়া আপনি কোন ইউনিভার্সিটি থেকে আসছেন?" তো পরে আমি বললাম যে, "আমি আসলে কোন ইউনিভার্সিটি থেকে আসিনি। আমি এমনিতেই আন্দোলনে জয়েন করেছি।" তো আ আমার কাছে মনে হচ্ছে এই মেয়েটা তো কোনো আ দলের সাথে মানে আমার মনে হয় নাই 18 কি 19 বছর বয়স হবে। সে ওই রাস্তার মানে সে লাঠি দিয়ে ইয়ে করতে, করতে যাচ্ছিল। আর সে জাস্ট মানে তার প্রতিক্রিয়াটা দেখে মনে হচ্ছিল যে এরা আসলে সবাই ক্ষুব্ধ। মানে বাংলাদেশের যে পরিস্থিতি তখন চলতেছিল, আপনি দেখেন ফারাজ ভাই এই মানে আন্দোলন আ ১ম এ কিন্তু আন্দোলন এ হিংস্রতায় রূপ নেয়নি বা ১ম এ কিন্তু ভাঙচুর হয়নি। আপনি যেভাবে গুলি করে মারছে, আমাদের চোখের সামনে যেভাবে মানুষগুলাকে মারা হইছে, ছাত্রদেরকে মারা হইছে। আ সেই অবস্থায় আমরা তো আসলে এই আরে সরকারকে ভাই, সেখানে তো আমি বলতেছি না যে না, সেখানে না, সরকার আপনি ভালো আপনি কাজ সেই করছে। জায়গায় আমারে অবশ্যই আমারে ভাইয়া উল্টা এই কথা কথাগুলা বলতেছেন কেন? চলে আসে। আপনি তো আপনার জায়গাতে আপনি ক্লিয়ার করছেন যে আপনি এই ক্ষেত্রে আপনার কোন দ্বিমত নাই। আমিও আপনার সাথে দ্বিমত নাই। কিন্তু আপনি যেটা বললেন যে আমাদের সুদূর প্রসারী চিন্তা করে আন্দোলনে যাওয়া উচিত। আপনি দেখেন শেখ হাসিনা কিন্তু সবাইকে ডাকছে বসার জন্য। তো কি হতো যদি সবাই যাইতো, সবাই বসতো কি হইতো? সে কি আপনার কি মনে হয় সে ভালো হয়ে যাইতো? অথবা তার জায়গা থেকে একটুখানি আপনার পরিবর্তন হইতো? আপনাদের যে আপনাদের যে ইনিশিয়াল যে স্টেপটা ছিল যে কোটার স্ক্যাম, ওই কোটার স্ক্যামটা বন্ধ হইতো। আর এটা তো এতগুলা ছাত্র যে মারা গেল তাই যেটা সেটার যেটার নামে ইয়ে যে এতগুলা ছাত্র যে মারা গেল সেটার বিচার হয়তো বা এই শেখ হাসিনা ঠিক মতো করতো না, বাট এটাও দেখতে হবে আসিফ মতো ভাই না যে ফিরোজ ভাই, এতগুলা আমি জানি না আমি তো ঠিক মতো কি উনি শেষ করি নাই তো যেভাবে খুন করতেছিল শেষ উনি করি নাই তো সেগুলাতে শেষ করি নাই তো জি, জি। শেষ করছি আমি শেষ করি নাই তো হাসিনার যে ছাত্রলীগ দিয়ে করা অ্যাট্রসিটি, এটা ইভেন আসিফ ভাইয়ের সাথে আমার পরিচয় হওয়ার আগে থেকে আমি বলে আসছিলাম যে হাসিনাকে আমি হাতুড়ি হাসিনা নাম দিচ্ছিলাম। আহ, হাসিনার দ্বারা মানে ছাত্রলীগ দ্বারা করা অ্যাট্রসিটির বিরুদ্ধে আমি বহুবার বলছি। নাও আপনার প্রথম দিকের যে স্টেপগুলা, যে তারা একটা লেজিট চাচ্ছে, একটা লেজিট রাইট চাচ্ছে, সেটা হচ্ছে আপনার কোটা বিরোধী কোটা জিনিসটা সরানোর, সেটা রিজলভ হয়তো ট্রু, বাট এখন বলতেছেন যে ছাত্র মারা গেছে। দেন আমি করতাম, আমি যদি ওই আন্দোলনের হইতাম, স্টেক হোল্ডার হইতাম, দেন আমি বলতাম যে এইটার বিচার করার জন্য হইলে হয়তো, মোস্ট প্রবলি হইতো না, বাট এই গণতান্ত্রিক উপায়ে আমি এটার রিজলভটা চাইতাম আর কি। আচ্ছা ফারাজ, আমার আচ্ছা একটা প্রশ্ন আছে যে আচ্ছা কিন্তু উনি এটার কিন্তু বিচার করলো, আমরা তো উনি ইতিপূর্বে দেখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ধর্ষণের সেঞ্চুরি করছিল যে মানিক, সে বহাল তবিয়তে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে তাকে, এবং খুব প্রোটেকশন দিয়ে তাকে এয়ারপোর্ট থেকে পার করা হয়েছে। তা আমরা তো এই জিনিসটা তো এই রকমের ঘটনা একটা দুইটা না, এই ধরনের ঘটনা অনেকগুলা ঘটছে। সাগর রুনি হত্যা, তারপরে হচ্ছে গিয়ে অনেকগুলা হত্যাকাণ্ড, অনেকগুলা মানুষকে মেরে ফেলছে। বসুন্ধরা গ্রুপের যে চেয়ারম্যান, সে একটা মেয়েকে মেয়েটা মানে সুইসাইড করছে, সেটার জন্য ওই বসুন্ধরা গ্রুপের দায়ী। এবং বসুন্ধরা গ্রুপের আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক। আমরা দেখছি যে বাংলাদেশে তো এখন আর মানে সেই রকমের কোনো শাসন ব্যবস্থাই ছিল না। যার যেমন ইচ্ছা তার তেমনই করতেছিল আওয়ামী লীগের আমলে। আ আ মানে যার আমার টাকা আছে, যার আসিফ ভাই, ক্ষমতা আছে সবই তো করতেছিল। আমাকে ইউটোপিয়ান চিন্তাধারার বলতে পারেন, বাট আমি আন্দোলনে কোনোভাবে দ্বিমত করতাম না যদি আন্দোলনের পরে কারা কারা ক্ষমতায় আসবে বা সব এক দফা দেওয়ার পরে কারা কারা ক্ষমতায় থাকবে, এটা যদি নিশ্চিতভাবে জানতাম যে এরা ক্ষমতায় থাকবে এবং এদের গোলটা হচ্ছে এটা, হ্যাঁ, যদি জানতাম তাহলে আমি থাকতাম না। বাট আমার পয়েন্টটা শুধুমাত্র এইটাই, আমি অবলিভিয়াস হয়ে কোনো কিছু সম্পর্কে, মানে ফিউচার সম্পর্কে একেবারে কোনো কিছু না জেনে এই আশা করে বসে থাকবো যে বেটার হবে। যে আমি জানি আওয়ামী লীগ চলে গেলে বাংলাদেশে কারা কারা নেক্সট ইন পাওয়ারে থাকবে, আমি যদি জানি যে এখানে যে নেক্সট ইন পাওয়ার যারা যারা আছে, which is gonna be even worse, then আমি কিভাবে আন্দোলনের সাথে করবো, আমি কিভাবে এটা সাপোর্ট করবো, যেখানে আমি নিজেও দেখতেছি পোলাবেন, ইভেন ছাত্র মারছে, এটা বলতেছেন ছাত্ররা যে ছাত্রলীগের পোলাবেনের ছাদ থেকে ঠাপ ঠাপ করে যে টিটিকের মতো মারলো, এটাও তো ভাই আমি ইগনোর করতে পারবো না।
না, এটা তো ইগনোর করতে আমি বলতেছিও না, আমরা বলতেছিও না। কিন্তু আ আমি তো অ্যাট্রোসিটি এই কারো থেকে পরিস্থিতি কম দেখি নাই, কারো থেকে কোনো কম এই জিনিসটা দেখি নাই। যখন আপনি তো ভাই ইয়ে না, আমি তো নিজেই দেখছি যে যখন ব্র্যাকের ওখানে আক্রমণ হয়েছিল, ছাত্ররা পুলিশের উপর কিভাবে ইয়ে করছে, পুলিশদেরকে কিভাবে মানে ওই জায়গায় মানে গণদোলায় যে পিড়ায় মারছে, এই জিনিসটা তো আমি নিজেও দেখছি। এটা আমি তো অবশ্যই ওইটার ইয়ে করতাম। আমিও এটা নিয়ে বারবার কথা বলছি। বারবার পুলিশকে পিটায় মারা এবং ছাত্রলীগের কর্মীদের উপরে মানে এখানে করা তো সেগুলো ওয়ান নিয়ে সাইডের আমরা ভিকটিম বারবার না কথা ভাই, দুই সাইডের ভিকটিম আছে। আমি তো কিন্তু মানে কিন্তু কোনোটাকে ইয়ে কিন্তু করতে পারতেছি না। ক্ষমতায় কিন্তু ছিল আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবং পুলিশ বাহিনী, পেটোয়া বাহিনী এরা কিন্তু ক্ষমতায় ছিল। একটা মানে স্টেট পাওয়ার দিয়ে যখন আপনি এই কাজগুলা করেন, এইটার কিন্তু মানে ইয়াটা খুবই মেসিভ আকারে হয়। এটার কিন্তু ইফেক্টটা খুব মেসিভ আকারে হয়। যখন স্টেট পাওয়ারটা দিয়ে যে এই কাজগুলা করা হয়। আওয়ামী লীগ কিন্তু একদম স্টেট পাওয়ার ব্যবহার করে এই কাজগুলা করতেছিল। এইটার সাথে কিন্তু ওইটা তুলনীয় না। মানে কিছু উত্তেজিত জনতা আইসা মাইরা পিটায় ফেলতেছে। ওইটাও খারাপ অবশ্যই। কিন্তু স্টেট পাওয়ারটা যখন আপনি ব্যবহার করতেছেন তখন কিন্তু হ্যাঁ, এটা কিন্তু হ্যাঁ, এক্সট্রিম লেভেলে খারাপ। অফকোর্স এক না, জি, অফকোর্স এক জি, না। কিন্তু আসলে সেটাই। আমার ইম্প্যাথিটা কারোর জন্য মানে পাওয়ারের উপর তো ডিপেন্ড করবে না। আমার ইম্প্যাথিটা ডিপেন্ড করবে যে কে মরছে কে মরে নাই, ওটার উপর ডিপেন্ড করবে ভাই। ছাত্ররাও যেভাবে মানে হান্টিং করে মারছে, এটাও তো ভাই আমি একেবারে ছাত্র আর কোনটা ছাত্র কোনটা জনতা কোনটা হচ্ছে গিয়া ভিতরের অন্যান্য রাজনৈতিক লোকজন, হাউ নো কিভাবে জানবো আসিফ ভাই? ঠিক আছে লিংকন ভাই আপনার যদি শেষ হয়ে থাকে তাহলে আপনাকে আমরা তাহলে বিদায় জানাবো। আপনার যদি শেষ কোনো কথা থাকে তাহলে বলেন। ঠিক আছে আসিফ ভাই, সমস্যা নেই। আমরা আসলে আমার যেটা মনে হয়েছে আর কি, যে আসলে আহ, পরিবর্তনের জন্য আমরা যেটা করেছি, আমরা আমরা এখনো আশা করতেছি অবশ্যই। ভালো কিছু চাই, ভালো কিছু হোক। আমি একটা গান্ডুলালের একটা কোশ্চেনের অ্যান্সার দিতে মানে ওই মতো অ্যান্সার দিতে যাচ্ছি। ফারাজ ভাইয়ের যুক্তির মতো আওয়ামী লীগ দেশ ও জনতা যত ক্ষতি করে না, তারপর আওয়ামী লীগের ক্ষমতায় থাকা উচিত ছিল। নো নো মিস্টার গান্ডুলাল, আমি এটা বলি নাই। আমি কখনোই বলি নাই যে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা উচিত ছিল। আওয়ামী লীগের যদি ইয়ে করতে হয়, আমি জেনুইনলি মনে করি, এটা আমি আমি অস্বীকার করবো না, আমি জেনুইনলি মনে করি আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যেটাও গোবর, এবং এটাতে দুর্গন্ধটা অন্যদের থেকে একটু একটু কম, এবং যেটাতে দুর্গন্ধ অন্যগুলোতে দুর্গন্ধ আরো বেশি। এই নট বেটার দেন আদার বাট লেস কোর্স। আমি যদি আওয়ামী লীগ থেকে বেটার অপশন পাই, আমি অফকোর্স আমি জানি না আপনার আগে আমি সেটাকে সমর্থন করবো, বাট আমি সেই রাজনৈতিক দলকে সমর্থন করবো। আমি আওয়ামী লীগের কোনো লয়ালিস্ট না। সো এই ধরনের ফাঁকড়ার কথা আমার উপর চাপাবেন না। কিন্তু যদি আওয়ামী লীগের বেটার কোনো অপশন না পাওয়া যায় বা আওয়ামী লীগের পরে যদি আর কোনো বেটার কিছু না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত আপনি কি করবেন? আমি তখন আওয়ামী লীগের সমর্থন করবো। আর আমি তখন আওয়ামী লীগের বিরোধিতা করব। যদি বেটার অপশন পাওয়া যাক কি না যাক ওইটা দিয়ে আমার কাছে যায় আসে না। আমি আওয়ামী লীগ যখন ছাত্র মারবে, আওয়ামী লীগ যখন মানুষকে বাসা থেকে তুলে নিয়ে ডিবি অফিসে মেরে ফেলবে, মানে গুম করে ফেলবে মানুষকে, হত্যা করবে, দুর্নীতি করবে, তখন প্রত্যেকটা ক্ষেত্রে আমি বিরোধিতা করব। সেটার বিরোধিতা আপনার সাথে আমিও করবো। বাট আমি এমন কিছু করবো না যে আওয়ামী লীগ ফেরাতে এর চেয়ে বেটার অপশন নিয়ে আসবো না, এটা করবো না আমি। মানে আওয়ামী লীগকে ক্ষমতায় রাইখা আপনি বলবেন যে মানে একটু মানে হালকা বকে দিবেন নাকি? until a better option appears. এটা কি বলে হালকা বকে দেওয়া? মানে, "এই তুমি দুষ্টুমি করো না। এই ভালো হয়ে থাকো কিন্তু স্ট্র ম্যান আপনি দুষ্টুমি করো করতেই না।" পারেন আসলে, ইটস ফাইন। এটা আপনি করতেই পারেন, বাট ঠিক আছে, এটা আপনার অভিমত, আপনার ইয়ে, ঠিক আছে।